হ্যালো স্টুডেন্ট, এখন আমি তোমাদের সামনে আলোচনা করব কালকে ক্লাস 11-এর যে অ্যাকাউন্টেন্সি এক্সাম ছিল, ঠিক আছে? তো সেই এক্সামের আমরা এ আর বির অ্যান্সার তো অলরেডি সলভ করে দিয়ে দিয়েছি। বাকি রইল সি ডি ই, অর্থাৎ গ্রুপ সি, গ্রুপ ডি, গ্রুপ ই এর বলেছিলাম এই অ্যান্সারগুলো আমি করে দেবো। তো অ্যান্সারগুলো করা হয়ে গেছে, তো তোমরা দেখে নিতে পারো। কোশ্চেন পেপারটা খুব ইজি করেছে না টাফ করেছে তোমরাই বুঝতে পারবে। তো যাই হোক, প্রথম কোশ্চেন দেখো, গ্রুপ সিতে চলে আসছি। 3-এর দাগের 1 নম্বরটা জার্নাল করতে দিয়েছিল, ঠিক আছে? 4টে জার্নাল করতে হবে, 4 নাম্বার। তো দেখতে পাচ্ছ কোশ্চেনটা। তো প্রথমে ডিসেম্বরের 1 তারিখ বলেছিল কমেন্স বিজনেস উইথ ক্যাশ 10,000 টাকা। 3 তারিখ বলেছিল ক্যাশ ডিপোজিট ইন্টু ব্যাংক 5,000 টাকা। 7 তারিখ বলেছিল গুডস রিটার্ন টু সুনির্বাণ 1,000 টাকা। 10 তারিখ বলেছিল পেড স্যালারি ফর দ্য মান্থ অফ ডিসেম্বর 2000। অ্যান্সারটা তো করে দিয়েছি। প্রথমে লিখেছি ইন দ্য বুকস অফ, নাম দিতে হবে ডট ডট ডট, তারপর লিখবো জার্নাল, ডেট, পার্টিকুলার্স, লেজার ফলিও, রুপিস রুপিস, ডেবিট ক্রেডিট। আমি ন্যারেশনটা লিখিনি, তোমরা লিখে নিয়েছো নিশ্চয়ই ন্যারেশন, ঠিক আছে? তো 2020 ডিসেম্বর 1 প্রথম জার্নাল হবে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল অ্যাকাউন্ট। কত টাকা ছিল? 10,000। 10,000 ন্যারেশন লিখতে হবে বিং অ্যামাউন্ট ব্রট ইন, ঠিক আছে? বিং অ্যামাউন্ট ব্রট ইন, বা তুমি এটা লিখতে পারো বিং বিজনেস স্টার্টেড উইথ ক্যাশ, ঠিক আছে? বিজনেস স্টার্টেড উইথ ক্যাশ। 3 তারিখ বলেছিল কি ক্যাশ ডিপোজিট ইন্টু ব্যাংক, জার্নাল হবে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট 5,000 5,000, ঠিক আছে? ন্যারেশন হবে বিং ক্যাশ ডিপোজিট ইন্টু ব্যাংক। 7 তারিখ সুনির্বাণ অ্যাকাউন্ট ডেবিট টু পারচেসেস রিটার্ন, এর ন্যারেশন হবে বিং গুডস রিটার্ন টু সুনির্বাণ, ঠিক আছে? 1,000। লাস্ট জার্নাল 10 তারিখ জার্নাল হবে স্যালারি অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট 2,000 বিং স্যালারি পেড ইন ক্যাশ। হয়ে গেল, এইটুক করলে 4 নম্বর, ঠিক আছে? এবার 2-এর দাগের কোশ্চেনটা কি ছিল? বলছিল ক্যাশ ডিসকাউন্ট এবং ট্রেড ডিসকাউন্টের একটা পার্থক্য লেখো, ঠিক আছে? মানে ক্যাশ ডিসকাউন্ট ট্রেড ডিসকাউন্টের পার্থক্য লেখো, 4 নম্বর। 4টে পয়েন্ট লিখে দেবে। এর সাথে অরে একটা ট্রায়াল ব্যালেন্স দিয়েছিল, ঠিক আছে? অরে একটা ট্রায়াল ব্যালেন্স দিয়েছিল, বলছি ট্রায়াল ব্যালেন্সটা করে দাও। ট্রায়াল ব্যালেন্সটা খুবই ইজি ছিল, ঠিক আছে? তো তোমরা বলো তোমাদের ট্রায়াল ব্যালেন্সের অ্যান্সার মিলেছে কি মেলেনি, ঠিক আছে? আমি ট্রায়াল ব্যালেন্সটা করে দেখলাম। ট্রায়াল ব্যালেন্সে কোশ্চেনে কিছু ঘাটতি ছিল, ঠিক আছে? কোশ্চেনের মধ্যে কিছু ঘাটতি ছিল। ট্রায়াল ব্যালেন্স দু সাইড ট্যালি করবে না, সাসপেন্স অ্যাকাউন্ট দিয়ে ট্রায়াল ব্যালেন্সটা মেলাতে হবে, ঠিক আছে? তো তোমাদের উইদাউট সাসপেন্স যদি ট্রায়াল ব্যালেন্সটা মিলিয়ে যায়, তাহলে তোমরা বলো তোমাদের অ্যান্সার কত বেরিয়েছে, ঠিক আছে? দেখো কি লেখা আছে, ইন দ্য বুকস অফ, ঠিক আছে? তো ইন দ্য বুকস অফ কি লিখেছি ডট ডট ডট, নাম ছিল না, ট্রায়াল ব্যালেন্স অ্যাজ অন, এগুলো ঠিক করতে হবে। 31শে ডিসেম্বর, ঠিক আছে, 2019। আচ্ছা সরি, এখানটা ডেট ভুল করে লেখা হয়েছে, এটা হবে সিরিয়াল নাম্বার, ঠিক আছে? এটা হবে সিরিয়াল নাম্বার। আর এখানে হবে পার্টিকুলার্সের জায়গায় হবে নেমস অফ অ্যাকাউন্ট, নেমস অফ অ্যাকাউন্ট, ঠিক আছে? হয়ে গেছে। এখানে লিখেছি লেজার ফলিউ, রুপিস রুপিস, ডেবিট ক্রেডিট, সব করে নামে একটা করে টুকে নিয়েছি। ক্যাপিটাল কেইটে বসেছে 4,00,000 টাকা। 2 নম্বরে প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি অ্যাসেট ডেবিটে বসেছে, ডেটার্স অ্যাসেট ডেবিটে বসেছে, ঠিক আছে? কেইটার্স লাইবিলিটি কেইটে বসেছে। ওপেনিং স্টক, স্যার ওপেনিং স্টক নেননি? না, ওপেনিং স্টক নিইনি, আমি নোট লিখে দিয়েছি কেন ওপেনিং স্টক নিইনি, ঠিক আছে? তো তারপর স্যালারি খরচ ডেবিটে বসেছে, ঠিক আছে? তো সেলস ইনকাম কেইটে বসেছে। কস্ট অফ গুডস সোল্ড খরচ ডেবিটে বসেছে। ক্লোজিং স্টক, ক্লোজিং স্টক দেখো 2,00,000 টাকা ডেবিটে বসেছে, ঠিক আছে? তো এটা সাসপেন্স অ্যাকাউন্টে মিলিয়েছি, কারণ হচ্ছে ডেবিট সাইডটা টোটাল করে দেখলাম 17,50,000 টাকা হচ্ছে, ঠিক আছে? আর ক্রেডিট সাইড টোটাল করে দেখলাম 16,00,000 টাকা হচ্ছে, তাহলে আমার 1,50,000 টাকা শর্ট পড়ছে ক্রেডিট দিকে, তাই ক্রেডিট দিকে সাসপেন্স অ্যাকাউন্ট লিখলাম, ঠিক আছে? আমার কিছু করার নেই, ট্রায়াল ব্যালেন্সে দু সাইড মেলানোর জন্য সাসপেন্স অ্যাকাউন্ট নিতেই হয়েছে, কারণ ওরা কোশ্চেন যা সেট করেছিল তাতে কিছু মিসিং ছিল, ঠিক আছে? তো তো দেখো আমি যেটা বললাম, অ্যাকচুয়ালি তোমরাও ট্রায়াল ব্যালেন্স আগে করেছো। নিয়ম কি বলছে, যদি কোনো কোশ্চেনে কস্ট অফ গুডস সোল্ড বলে দেয়, তাহলে ওপেনিং স্টক আসে না, বাট ক্লোজিং স্টক আসে, এই কথাটা লিখে দিতে হবে। দেখো নোট লিখে দিই ছোট্ট করে, নোট ওপেনিং স্টক উইল নট বি শোন বাট ক্লোজিং স্টক উইল শোন। বলছে ওপেনিং স্টক দেখাবো না, কিন্তু ক্লোজিং স্টক দেখাবো ইন দ্য ট্রায়াল ব্যালেন্স অ্যাজ ইট হ্যাজ বিন অ্যাডজাস্টেড এগেনস্ট কস্ট অফ গুডস সোল্ড। মোট কথা, কোশ্চেনে যদি ট্রায়াল ব্যালেন্স করতে দিয়েছে, কোশ্চেনে যদি কস্ট অফ গুডস সোল্ড দিয়ে দেয়, তাহলে তুমি ওপেনিং স্টক দেখাবে না, কিন্তু ক্লোজিং স্টক দেখাবে। পুরো অঙ্ক ঠিকঠাক আছে, তা সত্ত্বেও দেখলাম ট্রায়াল ব্যালেন্সে দু সাইড ট্যালি করছে না, তাই বাধ্য হয়ে আমাকে সাসপেন্স অ্যাকাউন্টে মেলাতে হয়েছে। তো সুতরাং তোমরা নিশ্চয়ই করেছো, তোমাদের অ্যান্সার কত বেরিয়েছে, ঠিক আছে? তোমরা বলতেই পারো তোমাদের দু সাইড ট্রায়াল ব্যালেন্স, মানে ট্রায়াল ব্যালেন্সে দু সাইড ট্যালি করেছে কিনা উইদাউট সাসপেন্স অ্যাকাউন্ট নিয়ে।
তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। এবার 3-এর দাগের কোশ্চেন, 3-এর দাগে একটা বিআরএস এসেছিল, ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট, ঠিক আছে? তো কি বলছে, ফ্রম দ্য গিভেন ডিটেলস প্রিপেয়ার ব্যাংক লোন স্টেটমেন্ট অ্যাজ অন 31 মার্চ 2020। তো এখানে দেখো 5টা পয়েন্ট দিয়েছে, তো বিআরএস হতো। এর সাথে যারা বিআরএস পয়েন্ট তার সঙ্গে একটা থিওরি অর দিয়েছিল পারচেস বুকের সঙ্গে পারচেস অ্যাকাউন্টের পার্থক্য, ওটা আমাদের সাজেশনে ছিল, ঠিক আছে? তো তো দেখো আমরা বিআরএস এর অঙ্কটা বলে দিচ্ছি। কি করেছি দেখো, ইন দ্য বুকস অফ, নাম ছিল না তাই লিখেছি ইন দ্য বুকস অফ ডট ডট ডট, ঠিক আছে? ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট অ্যাজ অন 31 মার্চ 2020, ঠিক আছে? তো এবার দেখো পার্টিকুলার্স প্লাস মাইনাস, ঠিক আছে? কেউ এই প্রসেসে করেছে, কেউ এই প্রসেসে করেনি, কেউ, ঠিক আছে? তো আমরা এই প্রসেসটা ফলো করি, প্লাস মাইনাস। তো দেখো প্রথমেই বলে দিয়েছিল ব্যাংক ব্যালেন্স, কোশ্চেন পর বলে দিয়েছিল ব্যাংক কলাম অফ ক্যাশ বুক, মানে ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ বুক ওরা বলে দিয়েছে। আর ক্রেডিট ব্যালেন্স 5000, মানে কোশ্চেনটা এটা ফেভারেবল ব্যালেন্স দেয়নি, এটা আনফেভারেবল ব্যালেন্স দিয়েছিল, অর্থাৎ ওভারড্রাফট ব্যালেন্সের অঙ্ক দিয়েছিল। তাই লিখেছি ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ বুক, মাইনাসের ঘরে লিখেছি 5000 টাকা। তারপর বি নম্বর পয়েন্টটা ছিল না, ব্যাংক চার্জেস 200 টাকা নট এন্টার্ড ইনটু ক্যাশ বুক, ঠিক আছে? এটা কি করেছি, বি নম্বর পয়েন্টটা আমরা মাইনাস করেছি 200 টাকা, ঠিক আছে? মাইনাস করেছি। সি নম্বর পয়েন্টটা চেক অ্যামাউন্টিং টু রুপিস 32,500 ডিপোজিটেড বাট 28,000 অনলি গেট ক্লিয়ার, ঠিক আছে? সি নম্বর পয়েন্টটা আমরা 4,500 টাকা লেস করেছি, টোটাল 32,500 টাকা চেক ডিপোজিট করেছি, তার মধ্যে 8,000 টাকা চেক ক্লিয়ার হয়েছে, কত টাকা ক্লিয়ার হয়নি, 4,500 টাকা করেছে। তারপর ডি নম্বর পয়েন্টটা আর ডেটার মিস ভূমিকা পেড রুপিস 5,500 ডাইরেক্টলি ইন্টু ব্যাংক, ঠিক আছে? এটা যোগ করেছি 5,500। লাস্ট পয়েন্ট ছিল চেক ইস্যুড বাট নট প্রেজেন্টেড, এটা 7,000 টাকা যোগ করেছি। প্লাস টোটাল, প্লাস সাইডে টোটাল হয়েছে 12,500 আর মাইনাস সাইডে টোটাল হয়েছে 9,700। তাহলে আমার কম পড়ছে কোন দিক স্যার, মাইনাস সাইডে কম পড়ছে, কত, 2,800 টাকা। এটাকে লিখলাম ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার পাসবুক, কি লিখলাম, ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার পাসবুক, ঠিক আছে? তো আমাকে দেখতে হবে আমার যে বিআরএসটা স্টার্ট হয়েছিল, ঠিক আছে? তো কোন দিকে থেকে স্টার্ট হয়েছিল, প্লাসের দিকে না মাইনাসের দিকে? স্যার মাইনাসের দিকে, মাইনাসের দিক থেকে স্টার্ট হয়েছিল। এবার আমার অ্যাট দ্য এন্ডে যে ব্যালেন্সটা বেরোবে সেটা কোন দিক বেরিয়েছে, প্লাসে বেরিয়েছে না মাইনাসে বেরিয়েছে? স্যার মাইনাসে বেরিয়েছে। তাহলে এটাকে বলে অপোজিট টাইপ অফ ব্যালেন্স, অপোজিট টাইপ ব্যালেন্স, ঠিক আছে? তো যেদিক থেকে তুমি স্টার্ট করেছো সেদিকেই যদি ব্যালেন্স বেরোয় তাকে বলে অপোজিট টাইপ ব্যালেন্স, ঠিক আছে? তাহলে বোঝা গেল, যেদিক থেকে তুমি অঙ্কটা স্টার্ট করেছো, অর্থাৎ ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ বুক কি ছিল, মাইনাস সাইডে ছিল, লাস্টে যে ব্যালেন্স বেরোলো সেটা মাইনাসেই বেরোলো, ঠিক আছে? মাইনাস থেকে শুরু করেছিল, মাইনাস সাইডেই ব্যালেন্সটা বেরোলো, তাই এটাকে বলে অপোজিট টাইপ অফ ব্যালেন্স, ঠিক আছে? তো তো ঠিক আছে, ওভারড্রাফটের অঙ্ক ছিল, ওভারড্রাফটের অপোজিট মানে ব্যাংক ব্যালেন্স, ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার পাসবুক 2,800 হয়ে গেল অঙ্কটা। এবার 4-এর দাগে একটা থিওরি ছিল, বলছে স্টেট 2 অ্যাডভান্টেজেস অ্যান্ড 2 ডিসঅ্যাডভান্টেজ অফ কম্পিউটারাইজড অ্যাকাউন্টিং। কম্পিউটারাইজড অ্যাকাউন্টিংয়ে 2টি সুবিধা 2টি অসুবিধা, খুব সোজা কোশ্চেন ছিল। নেক্সট আমরা গ্রুপ ডিতে চলে আসছি। গ্রুপ ডিতে 6 নম্বরে 3টে করতে হবে, ঠিক আছে? তো প্রথম কোশ্চেন 4-এর 1-এরটা বলেছিল একটা সেলস ডে বুকের অঙ্ক দিয়েছিল, যে ফ্রম দ্য ফলোইং পার্টিকুলার্স প্রিপেয়ার আ সেলস ডে বুক অফ দেবপ্রিয় ট্রেডার্স 2019 সাল, ঠিক আছে? তো জানুয়ারি 2 তারিখ সোল টু গ্রিন টি কোম্পানি লিমিটেড 3 চেস্ট অফ টি ফর রুপিস 700 লেস স্টেট ডিসকাউন্ট 5%। জানুয়ারি 5 সোল টু সোমা অ্যান্ড কোম্পানি 2.5 ডজন পোস্টেজ অ্যালবাম রুপিস 10 ইচ, ঠিক আছে? তো লেস স্টেট ডিসকাউন্ট 5%। তারপর জানুয়ারি 9 তারিখ বলছে সোল টু ডলি স্টুডিও 5 ডজন ফটোগ্রাফ ফ্রেম অ্যাট 15 ইচ লেস স্টেট ডিসকাউন্ট 2.5%, ঠিক আছে? তো দেখো কি করে করেছি, প্রথমে দেখো গ্রুপটি দেখো লেখা আছে 4-এর 1 ইন দ্য বুকস অফ দেবপ্রিয় ট্রেডার সেলস ডে বুক, ডেট, পার্টিকুলার্স, ইনভয়েস নাম্বার, লেজার ভ্যালু, গ্রস কস্ট, নেট কস্ট। প্রথমে 2019 জানুয়ারি 2 গ্রিন টি কোম্পানি 3 চেস্ট অফ টি, 3 চেস্ট টি কিনেছে 700 টাকা দিয়ে, ঠিক আছে? লেস স্টেট ডিসকাউন্ট 5%, 700 থেকে 35 বাদ দিয়ে 665। 5 তারিখ বলেছে সোমা অ্যান্ড কোম্পানি 2.5 ডজন পোস্টেজ অ্যালবাম 10 ইচ, কত, 2.5 ইন্টু 10 করলে হয় 25 টাকা, ঠিক আছে? 1 ডজনের দাম 10 টাকা হলে 2.5 ডজনের দাম কত, 25 টাকা। লেস স্টেট ডিসকাউন্ট 5%, 1.25 বাদ দিয়ে হলো 23.75। তারপর লাস্ট 9 তারিখ ডলি স্টুডিও 5 ডজন ফটোগ্রাফ ফ্রেম অ্যান্ড্রয়েড 15 ইঞ্চ 5 ইন্টু 15 75 লেস স্টেট ডিসকাউন্ট 2.5%, কত হচ্ছে 1.875 হচ্ছে 73.125। এটা এটা এটাই তিনটে অ্যাড করে হচ্ছে 761.875, ঠিক আছে? টোটাল হলো। এবার আমাদের জানুয়ারি মাস শেষে 31 লিখলাম সেলস অ্যাকাউন্ট ক্রেডিট
কত? এইটা 761.875, তার নিচে লিখেছি এলএফ। বেশ, সেলস ডে বুক কমপ্লিট। এর সাথে একটা ডবল কলম ক্যাশ বুক দিয়েছিল, অরে দিয়েছিল, ঠিক আছে? তো তো দেখো কোশ্চেনটা দেখতে পাচ্ছ তোমরা, ঠিক আছে? তোমরা কোশ্চেনটা দেখে নিয়েছো, ডবল কলম ক্যাশ বুকের অঙ্ক দিয়েছিল। তো চলো এই অঙ্কের অ্যান্সারটা দেখিয়ে দিচ্ছি। দেখো কি লেখা আছে, ইন দ্য বুকস অফ ডট 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 ক্যাশ বুক ডবল কলম, ঠিক আছে? তো এটা লিখেছি ডেবিট ডেট পার্টিকুলার্স ভিএন ভাউচার নাম্বার লেজার ফলিও ক্যাশ ব্যাংক ডেট, ঠিক আছে? পার্টিকুলার্স, তারপর দেখতে পাচ্ছ ভিএন এলএফ ক্যাশ ব্যাংক ক্রেডিট, ঠিক আছে? তো এবার দেখো একটা করে এন্ট্রি বলছি। প্রথম এন্ট্রিটা কি ছিল? প্রথমে ছিল 1 তারিখ, দেখো 2020 নভেম্বর 1, এখানেও ডেট লিখেছি 2020 নভেম্বর। এবার সিরিয়ালি করব। প্রথমে বলেছিল 1 তারিখ, ব্যালেন্স বলে দিয়েছিল ক্যাশে 12,000 টাকা, ব্যাংকে 27,500, তাই টু ব্যালেন্স বিডি বলে ক্যাশে 12,000, ব্যাংকে 27,500। 1 তারিখের পর 7 তারিখ বলেছিল পারচেজ গুডস ফ্রম রনি অ্যামাউন্টিং টু ₹6,000 অ্যান্ড পেড বাই চেক, ঠিক আছে? এটা কেইট দিকে বসবে, এটা কেইট দিকে দেখো বসিয়েছি। কি করেছি? নভেম্বর 7 বাই পারচেজ বলে ব্যাংকের ঘরে 6,000 টাকা, ঠিক আছে? 7-এর পর কত তারিখ ছিল? 13 তারিখ। 13 তারিখ কি বলেছে দেখো, 13 তারিখ বলেছে তোমার সোল্ড গুডস ফর ক্যাশ 15,000 অ্যান্ড ডিপোজিটেড ইনটু ব্যাংক। তাহলে কি হয়েছে? 13 তারিখ টু সেলস বলে ব্যাংকের ঘরে 15,000 টাকা। 13-র পর কি বলেছে? সে 17 তারিখ বলছে রিসিভ টু চেক ফর সেল অফ গুডস ফ্রম এক্স 7,400 অ্যান্ড ওয়াই 5,000 টাকা। তাই লিখেছি টু সেলস বলে সেলস অ্যাকাউন্ট বলে 7,400 আর 5,000 দুটো যোগ করে 12,400 ক্যাশের ঘরে লিখে দিয়েছে। 17-র পর কি বলেছে স্যার? 19 তারিখ এই যে এক্স আর ওয়াই থেকে দুটো চেক পেয়েছি, সেটা ক্যাশে রেখেছি, এক্সের চেকটা ব্যাংকে ফেলে দিয়েছি। কত? এক্সের চেক কত ছিল? 7,400 টাকা, ঠিক আছে? তো তো ব্যাংকে ফেললে দেখো 19 তারিখটা দেখো কি করেছি। দেখো কন্টাইনটি বাই ব্যাংক বলে এলএফের ঘরে সি, এখানে লিখেছি ক্যাশের ঘরে 7,400 টাকা। পাশাপাশি কন্টেন্ট ডেবিট দিকেও পোস্টিং হবে। দেখো লিখেছি টু ক্যাশ অ্যাকাউন্ট বলে এলএফের ঘরে সি, ব্যাংকের ঘরে 7,400। আর একটা চেক ছিল ওয়ার থেকে, যে চেকটা পেয়েছিলাম 5,000 টাকা, সেটা সিকে দিয়ে দিয়েছি। তাই দেখো ক্রেডিট দিকে 19 তারিখ কি লিখেছি? বাই সি অ্যাকাউন্ট বলে ক্যাশের ঘরে 5,000 টাকা, 19 হয়ে গেল। এবার আমরা 22 তারিখে চলে আসি। বলেছিল ব্যাংকের থেকে 2,000 টাকা তোলা হয়েছে অফিসের প্রয়োজনে, তাই এখানে লিখেছি বাই ক্যাশ অ্যাকাউন্ট, তাই না? বাই ক্যাশ অ্যাকাউন্ট বলে এলএফের ঘরে সি, ব্যাংকের ঘরে 2,000 টাকা, ঠিক আছে? সঙ্গে সঙ্গে ডেবিট দিকেও পোস্টিং হবে, সেম পোস্টিংটা কন্টেন্টই তো। 22 তারিখ টু ব্যাংক এলএফের ঘরে সি, ক্যাশের ঘরে 2,000 টাকা। 22-এর পর 24 তারিখ বলছে রিসিভ কমিশন বাই চেক অ্যামাউন্টিং ₹1,000 টাকা। তাই দেখো আমি লিখেছি টু কমিশন রিসিভ বলে ব্যাংকের ঘরে 1,000 টাকা। লাস্ট নভেম্বর 30, ঠিক আছে? নভেম্বর 30 কি বলেছে? ওয়েজেস পে করেছো আর রেন্ট পে করেছো। তো দেখো বাই ওয়েজেস বলে ক্যাশের ঘরে 200 টাকা, বাই রেন্ট বলে ক্যাশের ঘরে 1,500 টাকা। 30 তারিখ শেষ হয়ে গেছে। জাস্ট ব্যালেন্স করবো। ক্যাশের টোটাল করলাম, টোটাল করে 26,400 বেরোলো, ব্যাংকে টোটাল করে 50,900 বেরোলো। সেই টোটালটাই এখানে বসিয়ে দিয়েছি, ঠিক আছে? এবার ক্যাশের এক একটা করে মাইনাস করলাম, এটা 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 এটা, এই চারটে মাইনাস করে দাঁড়াচ্ছে ক্যাশের ব্যালেন্স আছে 12,300, আর ব্যাংকের এই 50,900 থেকে একটা দুটো বাদ দিয়ে হচ্ছে 42,900। এটা হচ্ছে ব্যালেন্স অ্যাট দ্য এন্ড অফ মান্থ বাই ব্যালেন্স সিটি, ঠিক আছে? সেটাই আবার আমরা সিডিটা বিডি করব। ডিসেম্বর 1 টু ব্যালেন্স বিডি বলে ক্যাশে 12,300, ব্যাংকে 42,900। ব্যাস, এই অঙ্কটা শেষ হয়ে গেল। এবার 4-2 কি কোশ্চেন ছিল? বলছে ডিস্টিংগুইশ বিটুইন রিসিভ পেমেন্ট অ্যান্ড ইনকাম এক্সপেন্স। বলছে রিসিভ পেমেন্টের সঙ্গে ইনকাম এক্সপেন্সের পার্থক্য, এটা আমাদের সাজেশনে ছিল। এর সাথে অরে একটা অঙ্ক দিয়েছিল, সবাই নিশ্চয়ই অঙ্কটাই করেছো, ইনকাম অ্যান্ড এক্সপেন্সের অঙ্ক দিয়েছে। বলছে ফ্রম দ্য গিভেন রিসিটস অ্যান্ড পেমেন্ট অ্যাকাউন্ট অফ কলকাতা গলফ ক্লাব অ্যান্ড আদার ইনফরমেশন প্রিপেয়ার ইনকাম অ্যান্ড এক্সপেন্স অ্যাকাউন্ট ফর দ্য ইয়ার এন্ডেড 31 ডিসেম্বর 2018। তো দেখতে পাচ্ছ কোশ্চেনটা, নিচে 3টে অ্যাডজাস্টমেন্ট দিয়েছিল, ঠিক আছে? তো দেখো অঙ্কটা, অ্যান্সারটা দেখো। In the books of Kolkata Golf Club, income and expenditure account for the year end 31 December 2018, debit credit। এইদিকে লিখলাম এক্সপেন্ডিচার রুপিস, ইনকাম রুপিস। তো কি হয়েছে? টু ডেপ্রিসিয়েশন স্পোর্টস ইকুইপমেন্ট কি লিখেছি? 12,000 ইন্টু 5%, 7/12 করে 350। টু টুর্নামেন্ট এক্সপেন্সেস, টু ইলেকট্রিসিটি, টু প্রিন্টিং, টু স্যালারি, টু এক্সপেন্সেস ফর এক্সিবিশন, ঠিক আছে? এইট দিকে বাই সাবস্ক্রিপশন 20,500, ওখানে 3টে বছরের সাবস্ক্রিপশন পেয়েছিলাম, তাই আমি 18 সালের রিসিভ পেমেন্ট দিয়েছি, সেখানে 17 সালের পেয়েছি, 18 সালের পেয়েছি, আবার 19 সালের পেয়েছি। আমরা 18 সাল করছি, তো 18 সালেরটাই নেবো, 20,500।
এর সাথে আউটস্ট্যান্ডিং ছিল, অ্যাডজাস্টমেন্টে ছিল 5,000 টাকা যোগ করেছি। আর আগের বছর একটা সাবস্ক্রিপশন পেয়ে গেছিলাম, মানে যেটা এই বছর পাওয়ার কথা সেটা আগের বছর পেয়েছিলাম, সেটা আগের বছর ইনকাম ছিল না, এই বছর ইনকাম, তাই যোগ করেছি। এই তিনটে যোগ করে হচ্ছে 27,500। বাই ডোনেশন 4,800, 50% ক্যাপিটালাইজড বলেছে, তাই মাইনাস করলাম, মাইনাস করে 2,400 দাঁড়ালো। আর কি ইন্টারেস্ট ইনভেস্টমেন্ট বলেছে 1,500 টাকা, ঠিক আছে। ক্রেডিট দিক যোগ করে দেবো 31,400, সেটা আবার এখানে লিখলাম। তার থেকে ডেবিটগুলো বাদ দিলাম, বাদ দিয়ে দেওয়া আছে 16,750, লিখেছি টু সারপ্লাস, ব্যাকেটে লিখবে এক্সেস অফ ইনকাম ওভার এক্সপেন্ডিচার, ঠিক আছে। এই ছিল ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচারের অঙ্কটা। এইবার 4-3 কি ছিল, বলছে হোয়াট ডু ইউ মিন বাই সিঙ্গেল এন্ট্রি সিস্টেম অ্যান্ড ডেসক্রাইব ইটস লিমিটেশন, মানে সিঙ্গেল একতরফা দাখিলা পদ্ধতি কাকে বলে এবং এর অসুবিধাগুলো লিখতে বলে, ঠিক আছে। এটাও সাজেশনে ছিল। এর সাথে অরে একটা সিঙ্গেল এন্ট্রি অঙ্ক দিয়েছিল। আমি বলেছিলাম সিঙ্গেল এন্ট্রির যেই প্যাটার্নটা এবছর আসছে সেটাই এসছে, ঠিক আছে। তো দেখো, এবং এই অঙ্কটা যে দিয়েছে আমাদের সমস্ত বইয়ের অঙ্ক, বাসুদত্ত বইয়ের অঙ্ক, এটা 2009 সালে এসেছিল এইচএসে আগে, ঠিক আছে। রিপিট করেছে অঙ্কটা, আমার সাজেশনে ছিল, অঙ্কের যে সাজেশন দিয়েছিলাম তখন এই অঙ্কটা আমার সাজেশনে ছিল, ঠিক আছে। তো দেখো, তো তোমাকে টোটাল পারচেস বের করতে হবে। আমরা জানি পারচেস বের করতে বললে ক্রেডিটার্স অ্যাকাউন্টের সাহায্যেই পারচেস বের করতে পারবো। তো এখানে ক্রেডিটার্স অ্যাকাউন্টটা খুলতে হয়, বিলস পেবেলও খুলতে হয়। কোশ্চেনে আমি বলেছিলাম, বুঝিয়েছিলাম ব্যাপারগুলো, বিলস পেবেলের ওপেনিং আর ক্লোজিং ব্যালেন্স দিলে বিলস পেবেল অ্যাকাউন্ট ওপেন করতে হবে, ঠিক আছে। তো দেখো আমরা করেছি অঙ্কটা। প্রথমে দেখো ক্রেডিটার্স অ্যাকাউন্ট খুলেছি, ডেবিট ক্রেডিট পার্টিকুলার রুপিস, ঠিক আছে। তো দেখো বাই ব্যালেন্স বিডি ক্রেডিটার্সের ওপেনিং ব্যালেন্স ছিল 6,000 আর ক্লোজিং ব্যালেন্স টু ব্যালেন্স সিরিজ 4,000, ঠিক আছে। এবার সঙ্গে সঙ্গে একটা বিলস পেবেল অ্যাকাউন্টও খুলে ফেলেছি, ঠিক আছে। তো বিল পেবেল অ্যাকাউন্ট লাইবিলিটি, আচ্ছা ডেবিট ক্রেডিট পার্টিকুলার রুপিস, ওপেনিং ব্যালেন্স কত ছিল, বাই ব্যালেন্স বিডি 5,000, ক্লোজিং ব্যালেন্স ছিল টু ব্যালেন্স সিডি 7,000 টাকা। ওখানে দেখো কোশ্চেন একটা কথা বলেছিল ক্যাশ পেড এগেন্স্ট বিলস পেবেল 8,800 টাকা, তাই এখানে লিখি টু ক্যাশ অ্যাকাউন্ট বলে ক্যাশ পেড এগেন্স্ট বিলস পেবেল 8,800 টাকা। এই দুটো যোগ করে বেরোলো 15,800, সেটা এখানে লিখলাম। তার থেকে 5 বাদ দিয়ে হচ্ছে 10,800 টাকা। এটা হচ্ছে বাই ক্রেডিটার্স অ্যাকাউন্ট ব্যালেন্সিং ফিগার, সেটা আবার ক্রেডিটার্সের ডেবিট দিকে চলে আসবে, তাই না। দেখো ক্রেডিটার্সের ডেবিটে লিখে টু বিলস পেবেল বলে 10,800। এবার কোশ্চেনে দেখো বলেছিল ক্রেডিটার্সকে পেমেন্ট করেছি 30,900, ক্রেডিটার্স অ্যাকাউন্টে ডেবিটে লিখে টু ক্যাশ অ্যাকাউন্ট বলে 30,900। পারচেস রিটার্ন বলে দিয়েছিল ক্রেডিটার্সের ডেবিটে টু পারচেস রিটার্ন 1,200 টাকা। ডিসকাউন্ট রিসিভ বলে দিয়েছিল 1,000 টাকা, ক্রেডিটার্সের ডেবিটে টু ডিসকাউন্ট রিসিভ 1,000 টাকা, ঠিক আছে। এবার ডেবিট দিকটা যোগ করলাম 47,900 বেরোলো, ঠিক আছে। সেটাই আমরা আবার ক্রেডিট দিকে লিখলাম, তার থেকে 6 বাদ দিয়ে হচ্ছে 41,900 টাকা, লিখেছি বাই ক্রেডিট পারচেস অ্যাকাউন্ট ব্যালেন্সিং ফিগার। ক্রেডিটার্স অ্যাকাউন্ট থেকে আমাদের ক্রেডিট পারচেস বেরিয়ে গেল। এবার কোশ্চেনে ক্যাশ পারচেস বলে দিয়েছে, দুটোকে অ্যাড করে দাও, বেরিয়ে যাবে টোটাল পারচেস। দেখো করেছি, টোটাল পারচেস বের করা হলো ক্যাশ পারচেস প্লাস ক্রেডিট পারচেস। ক্যাশ পারচেস তো বলেই দিয়েছে, আর ক্রেডিট পারচেস বের করলাম, দুটো অ্যাড করে হলো 67,700 টাকা। এটাই ছিল অঙ্ক, কারেক্ট অ্যান্সার, এটা রাইট অ্যান্সার হবে, ঠিক আছে। এবার আমরা ফাইনাল অ্যাকাউন্টটা দেখব। এবার আমরা গ্রুপ ইতে চলে আসছি, একটাই ছিল কম্পালসারি ফাইনাল অ্যাকাউন্ট। তো দেখো 5-এর দাগে ছিল ফাইনাল অ্যাকাউন্ট। প্রথমে ট্রায়াল ব্যালেন্সটা দেখতে পাচ্ছ মিস্টার লয়ের, ঠিক আছে, ট্রায়াল ব্যালেন্সটা দিয়ে দিয়েছে। এবার কি বলেছে, 4টে অ্যাডজাস্টমেন্ট দিয়েছে। তো দেখো বলে দিচ্ছি অঙ্কটা। তো দেখো লিখেছি গ্রুপ ই ইন দ্য বুকস অফ মিস্টার রয় ট্রেডিং অ্যান্ড প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ফর দ্য ইয়ার এন্ড 31 ডিসেম্বর 2017, ডেবিট ক্রেডিট পার্টিকুলার রুপিস। প্রথম ওপেনিং স্টক লিখেছি 35,000, পারচেস লিখেছি 1,20,000, টু ওয়েজেস 16,000, ক্রেডিট দিকে বাই সেল 2 lakhs, বাই ক্লোজিং স্টক 50,000, টোটাল হয়েছে 2,50,000, সেটা আবার এখানে বসালাম। তার থেকে একটা দুটো তিনটে বাদ দিয়ে হচ্ছে 79,000। এটা হচ্ছে টু গ্রস প্রফিট সিডি, ব্যাকেটে লিখেছি ট্রান্সফার টু প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, ঠিক আছে। এই যে টু গ্রস প্রফিট সিডি সেটাই এখানে ট্রান্সফার হয়েছে বাই গ্রস প্রফিট বিডি বলে 79,000, ঠিক আছে। তো এবার ডেবিট দিকে দেখো টু ডেপ্রিসিয়েশন ফার্নিচার করে 750, টু রেন্ট অ্যান্ড রেটস 10,000, টু স্যালারি 20,000 টাকা বলেছিল, আউটস্ট্যান্ডিং 2,000 টাকা যোগ করে 22,000 টাকা হলো। এইদিকে লিখেছি বাই প্রভিশন ফর ব্যাড ডেট, ওল্ড বলে দিয়েছিল 1,200 টাকা, নিউ ক্যালকুলেট করলাম 1,000 টাকা, তাহলে 1,200 থেকে 1,000 বাদ দিয়ে 200 টাকা হলো। পিএল এর ক্রেডিটে টোটাল হচ্ছে 79,200 টাকা, ঠিক আছে। তো সেই 79,200 এই দিক বসালাম, তার থেকে 750, 10,000 আর 22,000 বাদ দিয়ে হচ্ছে 46,450। এটা বেরোলো নেট প্রফিট সিডি। এটা কোথায় ট্রান্সফার করবো, ক্যাপিটাল অ্যাকাউন্ট, অর্থাৎ এবার একটা ব্যালেন্স শিট করে দেবো, তাহলে তুমি বুঝিয়ে যাবে পুরো অঙ্কটা শেষ। দেখো কি করেছি, ব্যালেন্স শিট অ্যাজ অন 31 ডিসেম্বর 2017, লাইবিলিটিস রুপিস, অ্যাসেটস রুপিস। প্রথমে দেখো ফিক্স অ্যাসেটস, আমরা এরকমভাবে প্যাটার্ন করে করি, ঠিক আছে, তোমরা না করলেও হবে, কোনো অসুবিধা নেই। ফিক্স অ্যাসেট মেশিনারি 60,000 টাকা বলে দিয়েছে, লিখেছি। ফার্নিচার 15,000 টাকা ছিল, তার থেকে 5% ডেপ্রিসিয়েশন 750 বাদ দিয়ে 14,250। কারেন্ট অ্যাসেটস ক্যাশ বলেছিল 1,200 টাকা, ডেটার্স 50,000 টাকা,
তার থেকে 2% প্রভিশন ছিল 1000 টাকা, বাদ দিয়ে 49,000 টাকা। বিল রিসিভেবল বলে দিয়েছিল 20,000 টাকা, ক্লোজিং স্টক অ্যাডজাস্টমেন্টে ছিল 50,000 টাকা, লিখে দিয়েছি। লাইবিলিটি সাইড দেখো, ক্যাপিটাল বলে দিয়েছিল 1,00,000 টাকা, তার সঙ্গে নেট প্রফিট 46,450 যোগ করলো, যেটা পিএল থেকে বেরোলো, ব্যালেন্স বেরোলো, টোটাল হলো 1,46,450। লোন তো বলেনি, ড্যাশ দিয়েছি। কারেন্ট লাইবিলিটি, বিল পেবেল বলে দিয়েছিল এত টাকা, ক্রেডিটার্স বলেছিল এত টাকা, আউটস্ট্যান্ডিং স্যালারি অ্যাডজাস্টমেন্টে ছিল 2,000 টাকা, বসিয়ে দিয়েছি। তো দেখো লাইবিলিটি টোটাল বেরোলো 1,94,450, অ্যাসেট টোটাল বেরোলো 1,94,450। এই ছিল পেপার। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও আমি যা যা অঙ্ক করে দিলাম তার মধ্যে তোমাদের কোন কোন অঙ্কের অ্যান্সার মিলেছে। ঠিক আছে, ঠিক আছে, চলো এই ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি, আবার আমরা পরবর্তী ভিডিওতে হাজির হব।